পরকিয়া, এত পরকিয়ায় লিপ্ত তার আম্মা, যেটা মানে আমি আপনাকে। ওর মা তো আপনার ডিভোর্স দেয় না, ডিভোর্স দিয়েছে আপনার বউ। হ্যাঁ, তো নিশ্চয়ই এটা কোন ব্যাখ্যা থাকতে এটার পারে। কারণ আমার ওয়াইফকে মানে হাজারো ছেলেকে দেখায় দেখায় তাদেরকে ভাঙায় ভাঙায় টাকা। ও বুঝতে পারছেন? তো এটার প্রুফ সহকারে আমার কাছে আছে। হঠাৎ করে আমার বউ প্রেগনেন্ট, তারা আম্মাকে জানায়। জানানোর পরে টোটালে মনে করেন তারা এই বাচ্চা রাখতেই চাচ্ছেন না। রাখায় এক পর্যায়ে আমি বললাম যে যদি বাচ্চা না রাখো তাহলে তোমাকে আমি কি করব? তুমি যদি তোমার আম্মার কথাই শুনো তাহলে তুমি তোমার আম্মার কাছেই চলে যাও। এক পর্যায়ে রাতের 12টা বাজে ঝগড়া করে সে একা একাই বাসা থেকে চলে আসলো। তো আমি স্টানে এসে দেখি যে সে আর নাই। হুট করে একদিন রাত 2টা বাজে মানে আমার মন থেকেই মানে কিরকম সাড়া দিচ্ছে যে আমি এই মানুষটাকে ছাড়া একটা রাত থাকি নাই, যাই। এই 2টা বাজে মনে করেন আমি নারায়ণগঞ্জ থেকে মিরপুর 10-এ চলে আসি। আসার পরে আমি দরজা টাক দিই, দরজা খুলে না। এক পর্যায়ে দরজা খুলছে, খোলার পরে দেখি যে আমি রুমের ভিতরে একটা ছেলে বৈশা খাওয়া দাওয়া করতেছে। তো আমার ওয়াইফ যখন দরজা খুলে দিছে, সে সামনের রুমেই, আর আমার শাশুড়ি আর ওই ছেলেটা মানে বিছনার উপরে বসে খাওয়া দাওয়া করতেছে। তো ওইটা দেখার পরে ভাই মানে কোন ছেলের মাথায় সেন্স থাকে বলেন? ছেলেটাকে ছেলেটা আর কি পরিচয় দিল, তার দূর সম্পর্কে মামা হয়। তো আমি বললাম যে এত রাতে যেখানে আমি নাই। তো তখন ওই ঝগড়া হওয়ার পরে এলাকার লোকজন ওই রাতে ডাকার পরে এক পর্যায়ে আর কি আমার শাশুড়ি বলতেছে যে আমার মেয়ে আর যাবে না। আমি 2 দিনের পর আমি আসছি তাদের বাসায়, মানে আমার ওয়াইফকে নিতে আইসা শুনি যে বাচ্চা নষ্ট করে ফেলছে ভাই। তখন ওই পর্যায়ে মানে আমি ভাইবা পারতেছি না যে আমি কি করব। আমি যখন বললাম যে যা হওয়ার হয়েছে চলো বাসায় চলে যাই, বলতেছে না তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কবে? বলতেছে এটা বিয়ের 22 দিনের মাথায়। তাহলে আর দিল। তা আমি বললাম যে বিয়ের 22 দিনের মাথায় যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এই 2টা বছর সংসার যে করলা মানে কি উদ্দেশ্যে, কি কারণে? বিয়ের 22 দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দেওয়ার পরেও 2 বছর একটানা আপনার সাথে থাকছে। হ্যাঁ। এর ব্যাখ্যা কি? এটার পুরো ব্যাখ্যার মূল কথা হচ্ছে মানে আমার শাশুড়ি। তার আম্মার ধরেন একে 3টা বিয়ে হয়। মেয়ের যে বাবা প্রথম যে বিয়েটা হয় এটা জানি না, কোনোদিনও আজ পর্যন্তও জানেনি। ওই সংসার থেকে 2টা মেয়ে মানে আমার ওয়াইফ আর তার একটা ছোট বোন, এই 2জনকে নিয়ে ওখান থেকে ডিভোর্স হয়ে সে আরেকটা জায়গায় বিয়ে করার পরে ওইখানে সংসার করে, ওখানে একটা ছেলে হয়। আমার সংসারে রান্না বাড়াতে শুরু করে সবকিছু আমি করছি। আমাদের সংসারে ভাই এত শান্তি যেটা আমি আপনার বইলে বোঝাতে পারবো না। এই দেখেন আমার হাতটা পুড়ে গেছে, মানে তাকে রান্না করে সব সময় আমি তাকে হেল্প করতাম, সে আমাকে হেল্প করতো, এইভাবে মানে 2টা মানুষের সংসারে। এই ডিভোর্সের পরে কি আপনার ওয়াইফ আপনার কাছে ফিরতে চাইছে কোনোদিন? হ্যাঁ, এখনো যোগাযোগ করে। কি বলে? মানে আসবে বা এরকম কিছু এখনো বলে নাই, কিন্তু দেখা করো, তোমাকে দেখতে মন চায়, এরকম কথাবার্তা বলে। আপনি জিজ্ঞেস করেন না যে তুমি কেন এই কথা করলা? বউকে জিজ্ঞেস করছেন যে তুমি তোমার মায়ের কথাই কেন আমার মানে ডিভোর্স তার দিলা? আম্মা এমন কিছু। আমি ওর মায়ের কথা জিজ্ঞেস করতেছি, আপনার বউ কি অ্যান্সার করছে? আমার বউ অ্যান্সার কি করবে ভাই? তার মার কাছে গেলে সে আর কিছু বোঝে না, মানে তার মানে আপনার বউ সংসার করতে চায় না আপনার সাথে ডিরেক্টলি? এইটা তো ভাই কোনো মানে একটা মানুষ যখন একটা মানুষের সাথে সংসার করবে না তখন তো সে ডাইরেক্টলি বলে দিবে বা তার কাছে থাকবে না, এরকম কিছু ডাইরেক্টলি বলবে না। কিন্তু এরকম কোনো কিছু না। সে যে আমার সাথে ঝগড়া করছে বা গ্যাঞ্জাম করছে বা সে আমার সংসার করবে না এরকম কোনো কথা কখনোই হয়নি। তার আম্মা এমন কোনো কিছু তাকে কইরা রাখছে যেটা মানে তার আম্মা ছাড়া সে এখন কিছু বোঝে না। কি নাম? আমার নাম রাজা। রাজা কি হয়েছে? আমি একটা বিয়ে করছিলাম ভাই। কত সালে? এটা হচ্ছে 2024-এ। তখন বয়স কত? মানে আমার এখন বয়স হচ্ছে 28। তার মানে তখন বয়স 26। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স তখন মেবি 15। পরিবারের সম্মতিতে? হ্যাঁ, তার ফ্যামিলির সম্মতি। তার ফ্যামিলি বিয়ে দিছিল? হ্যাঁ, তার আম্মা। আর আব্বা? তার বাবা নাই, তার বাবা আর একটা বিয়ে করে অন্য ফ্যামিলি নিয়ে থাকে। মানে একটা ইম্যাচিউর মেয়েকে বিয়ে করলো? হ্যাঁ, মানে এটার মূল সবকিছুর ঘটনার পিছে মূল যে হতা সে হচ্ছে মেয়ের মা। বিয়েও তো মেয়ের মাই দিছে? মেয়ের মা মনে করেন যে যেখানে যা করা দরকার মানে বিয়ে থেকে শুরু করে বয়স বাড়ানো মানে জন্ম নিবন্ধনে সবকিছু তার মা সবকিছু করার। তাহলে সমস্যাটা কোথায়? এলাকার সমস্যাটা হচ্ছে ভাই যখন বিয়েটা করি তখন ধরে মেয়ের কেউ নেই, আর মেয়ের মা আমার সম্পর্কে সবকিছুই জানে। যে কি জানে? ছেলে নিজের ব্যবসা, নিজে কিসের ব্যবসা? আমার ফোনের ব্যবসা, ফোনের দোকান। ওকে। তো যখন সবকিছু জানার পরে মানে একদিন এসে কান্না করে দিয়েছিল যে এরকম বাবা আমার একটা মেয়ে আছে, মানে এতিম, এক কথায় বললো এতিম।
যে তার বাবা নাই আর মা থাকতেও নাই। তার বাবা একটা বিয়ে করে মনে করেন সে তার ফ্যামিলি নিয়ে থাকে, আর মা বিয়ে করে সেও আর একটা ফ্যামিলি নিয়ে থাকে। তো তার আম্মার ধরেন একে একে 3টা বিয়ে হয়, যেটা তার যে মানে মেয়ের যে বাবা প্রথম যে বিয়েটা হয় এটা জানেই না, কোনোদিনও আজ পর্যন্তও জানেনি। তো না জানার পরে আপনার ওই সংসার থেকে 2টা মেয়ে মানে আমার ওয়াইফ আর তার একটা ছোট বোন, এই 2জনকে নিয়ে ওখান থেকে ডিপোজ হয়ে সে আরেকটা জায়গায় বিয়ে করে। বিয়ে করার পরে ওইখানে সংসার করে, ওখানে একটা ছেলে হয়। তো এই 3টা ছেলে মেয়ে নিয়ে সে খুব কষ্টে আছে এরকম আমাকে বললো। এমনি এমনি বললো দোকানে এসে? মানে তার সাথে তো আমার পরিচয় অনেক আগে থেকেই পরিচয়। আচ্ছা, ওকে। পরিচয় তো তখন ওই কথা বলা। তখন কি মেয়েটাকে আপনি দেখেন নাই? মেয়েটাকে দেখিনি বলতে মানে ইমুতে যে কথাবার্তা হইতো তার আমার সাথে, ওখানে ছবি দেওয়া ছিল। আচ্ছা, ওই দেখা, মানে তাও মাস্ক পরা ছবি, ওকে। সরাসরি দেখিনি। তারপরে এরকম কান্নাকাটি বিয়ে করে তুলে নিয়ে আসা হইলো? না, বিয়ে তো ধরেন সবকিছু জানা শোনা যাওয়া আসা, আমি তখন পাবনাতে আমার দোকান আর তারা ঢাকাতে থাকে। ও, তো তখন বিয়ের আগে তাদের বাসায় এসেছিলেন? হ্যাঁ, বিয়ের আগে আসছি, মানে একে একে 3বার আসা হয়েছে, বিয়ের উদ্দেশ্য নিয়ে 2বার আর তার আগে 1বার। তখন কি থাকা হয়েছিল তাদের না বাসায়? না না, শুধু দেখা সাক্ষাৎ করে মানে আমি ঢাকায় মাল নিতে আসতাম ওই ক্ষেত্রে, তার সাথে তো পরিচয় ধরেন আপনার এই যে আমার দোকানে আসতো যাইতো এখান থেকে। তো তখন যখন বললো যে এতিম, এক কথায় 2 কথায় মানে অনেক ভাবা চিন্তা, এলাকার লোকজন তাদের ছিল। তো বলতেছে যে এখন মেয়ে তো আর মানে এখন বয়স না হলেও 2-1 দিন পরে বয়স হয়ে যাবে, এরকম যুবতী মেয়ে কার বাসায় রাখবে, কেউই রাখবে না। তো সবাই মিলে জিলে কথাবার্তা বলার পরে সবাই একটা সম্মতি দিল যে ছেলেও খারাপ না, আপনারা বিয়ে দেন। তো যখন ওইটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ভাই পাবনাতে নিয়ে যাই, আমি নিয়ে যেয়ে দিব্যি সংসার করি। সংসার করার পরে মানে তার মায়ের সাথে কথা বলতে দিলেই মানে তার আর মন টিকে না ওইখানে। তো এরকম হয়, পরে আপনার ওখানে থাকার পরে আমি তার কান্নাকাটি দেখে আর ওখানে থাকতে পারতেছি না। তো ওইখান থেকে আমি সব কিছু দোকানপাট সব কিছু বুঝিয়ে নিয়ে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে এখানে দিব্যি সংসার করতেছি, তার মার সাথে যোগাযোগ হচ্ছে, ফ্যামিলির সাথে আসা যাওয়া। আর মূল কথা হচ্ছে আমি তাদের বাসায় যদি যাই সকালে গেলে আমি দুপুরে চলে আসি, মানে আমার দোকান আছে, ব্যবসা আছে, এগুলো নিয়ে আমি থাকতে পারি না। তো হুট করে একদিন রাত 2টা বাজে, মানে আমার মন থেকেই মানে কীরকম সাড়া দিচ্ছে যে আমি এই মানুষটাকে ছাড়া একটা রাত থাকি নাই, আমি যাই। তো এই 2টা বাজে মনে করেন আমি নারায়ণগঞ্জ থেকে মিরপুর 10-এ চলে আসি বাইক দিয়ে। আসার পরে আমি দরজা টাক দিই, দরজা খুলে না। এক পর্যায়ে দরজা খুলছে, খোলার পরে দেখি যে আমি রুমের ভিতরে একটা ছেলে বৈশা খাওয়া দাওয়া করতেছে। তো আমার ওয়াইফ যখন দরজা খুলে দিছে, সে সামনের রুমেই, আর আমার শাশুড়ি আর ওই ছেলেটা মানে বিছনার উপরে বসে খাওয়া দাওয়া করতেছে। তো ওইটা দেখার পরে ভাই মানে কোন ছেলের মাথায় সেন্স থাকে বলেন। তো আমি এক পর্যায়ে চিল্লাচিল্লি করি। চিল্লাচিল্লি করার পরে ছেলেটা আর কি পরিচয় দিল, তার দূর সম্পর্কে মামা হয়, যেমন তার একটা ভাই আছে, মানে আমার শাশুড়ির ভাইয়ের বিয়ে করেছে, সেই ওয়াইফের ভাই হয় আর কি। ভাইয়ের ওয়াইফের ভাই, মানে সম্পর্কে আর কি মামা হয় আর কি, আমার ওয়াইফের মামা হয় এরকম। তো আমি বললাম যে এত রাতে যেখানে আমি নাই, আপনার হাজবেন্ড নাই বাসায়, সেখানে আপনি একটা যেই হোক আপন ভাই হলেও তো অ্যালাউ করে না মানুষ এত রাতে, আর সেখানে আপনি দূর সম্পর্কে এক মামাকে আপনি রাতের বেলায় অ্যালাউ করলেন। তো তখন ওই ঝগড়া হওয়ার পরে এলাকার লোকজন ওই রাতে ডাকার পরে মীমাংসা এক পর্যায়ে মানে ঝগড়া গ্যাঞ্জাম যাই হয়েছে, পরে আর কি সবাই বললো যে এক পর্যায়ে আর কি আমার শাশুড়ি বলতেছে যে আমার মেয়ে আর যাবে না। তো যখন বলতেছে যাবে না, তখন আমি বললাম যে আমার ওই যদি যায় আমি নিয়ে যাব, আমি রেখে যাব না। তো পরের দিন সকালে শুক্রবার নামাজ পড়লাম, নামাজ পড়ে বিকালে আমি চলে গেলাম বাসায়। মানে আমার শ্বশুর দেশ থেকে রাতের 1টা বাজে চলে আসলো। আসার পরে আমার ওয়াইফও ফোন দিচ্ছে বিকাল ধরে দিয়ে, ওই দিনেরই ঘটনা এটা, মানে তারপরের দিন ওই দিনের ঘটনা তো মীমাংসা করে দিল, ওরাও চলে গেছে, আর আমিও ছিলাম রাতে থাকার পরে দুপুরে নামাজ টামাজ পড়ে আমি দোকানে চলে আসছি। আসার পরে রাতে
1টা বাজে আমার ওই মানে সারাদিন ফোন দিচ্ছে, কান্নাকাটি করতেছে, আমি আসতেছি না নিতে এই ঘটনার পর। তো পরে রাতের 1টা বাজে আসছি, আইসা আমার ওই দেখি যে রেডি হয়ে বসে আছে। তা আমার শ্বশুর আর এই বিষয়ে মানে সব যে শ্বশুর সে এইসব বিষয় জানে না। তো না জানায় মনে করেন পরে রাতের 1টা বাজে আমার ওয়াইফকে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই ঝামেলা এখানেই সমাপ্ত। পরে আমরা দিব্যি সংসার করতেছি হঠাৎ করে আমার বউ প্রেগনেন্ট হওয়ার পরে তারা আমাকে জানায়। জানানোর পরে টোটালে মনে করেন তারা এই বাচ্চা রাখতেই চাচ্ছে না। না রাখায় এক পর্যায়ে আমি বললাম যে যদি বাচ্চা না রাখো তাহলে তোমাকে আমি কি করব? তুমি যদি তোমার আম্মার কথাই শুনো তাহলে তুমি তোমার আম্মার কাছেই চলে যাও, আমার কাছে থাকার দরকার নেই। এক পর্যায়ে রাতের 12টা বাজে ঝগড়া করে সে একা একাই বাসা থেকে চলে আসলো। তো আমি স্ট্যান্ড আইসা দেখি যে সে আর নাই, চলে আসছে। পরে আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম যে লামিয়া আপনাদের বাসায় যাচ্ছে। পরে বলতেছি কি রাগারাগি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে? আমি না কিচ্ছু হয় নাই, আপনার বলছেন যে বাচ্চা এখন রাখবেন না, তো এই কারণে সে বললো যে আম্মা যেটা বলবে এটাই করব। তাই আমি বললাম যে তাহলে তোমার আমার কাছেই চলে যাও, এর জন্য চলে গেছে। পরে আমি 2 দিনের পর আমি আসছি তাদের বাসায়, মানে আমার ওয়াইফকে নিতে আইসা শুনি যে বাচ্চা নষ্ট করে ফেলছে ভাই। তখন ওই পর্যায়ে মানে আমি ভাইবা পারতেছি না যে আমি কি করব। তারপরে আমি যখন বললাম যে যা হওয়ার হয়েছে চলো বাসায় চলে যাই, বলতেছে না বাসায় যাব না, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কবে? বলতেছে এটা বিয়ের 22 দিনের মাথায়। তাহলে একদিন তা আমি বললাম যে বিয়ের 22 দিনের মাথায় যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এই 2টা বছর সংসার যে করলা মানে কি উদ্দেশ্যে, কি কারণে? মানে এটার জবাব ভাই কেউই দিল না আমাকে। ওয়েট, মানে বিয়ের 22 দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স দেওয়ার পরেও 2 বছর একটানা আপনার সাথে থাকছে। হ্যাঁ, এর ব্যাখ্যা কি? এটার পুরো ব্যাখ্যার মূল কথা হচ্ছে মানে আমার শাশুড়ি। না মানে আমি যে থাকবো, বিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওই ছেলে বা ওই মেয়ের সাথে থাকার তো আমার একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। এটার কারণ হচ্ছে যেমন ধরেন আমার যে সৎ শ্বশুর মানে আমার ওয়াইফকে দেখতেই পারে না। সে পড়াশোনা করতেছে, এটার না খরচ বরচ সে দেয়, মানে টোটালে এক কথায় মানে তার ভরণ পোষণ কোনো কিছুই সে অ্যালাউ করে না। আমার ওয়াইফ মানে বিয়ের আগে সে অন্য মানুষের বাসায় থাকতো কাজের মেয়ে হিসেবে, মানে যে কোনো একটা জি। পরিস্থিতিতে সে থাকতো। তারপরে তো আমার সাথে বিয়ে হওয়ার পরে সে আমার সাথেই থাকতেছে। তো পরে মনে করেন যে ওইটা হওয়ার পরে তাই আমার কথা হচ্ছে যে আমার সাথে যদি ডিভোর্স হয়ে যায়, এই পর্যন্ত 5-6 বার বিচার সালিশ হইলো, তখনও তো আপনারা জানাইলেন না। তো মিরপুরেরই মানে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, তারাও থাইকে বিচার করে দিছে যে যেখানে তোমার ওয়াইফ যদি যেতে চায় তুমি যে কোনো সময় তাকে নিতে পারবা, যদি না যেতে চায় তুমি তাকে জোর করতে পারবা না। আমি বলছি যে হ্যাঁ আপনারা যেটা বলবেন সেটাই, যদি জোর করে কখনো কোনো সংসার আজ পর্যন্ত কেউ করতে পারে না। আমার মাথায় কিন্তু ওইটা এখনো আসলো না ভাই। মানে আমি ভাই এইটার মানে যে রহস্য কি, যে আমার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আত্মসাৎ করার জন্য এটা করছে নাকি, মানে এইটার মানে ব্যাখ্যাই খুঁজে পেলাম না। আমার ডিভোর্স হয়েছে, আমি সেই লোকের সাথে 2 বছর সংসার করব, ঠিক আছে, এটা তো মানে হইলো না ব্যাপারটা। মানে এইটা ভাই মানে আমি থানা পুলিশ করব মানে জ্ঞানজাম ঝগড়া এগুলা, মানে এর জন্য আমি তাদেরকে এইটা মানে আমি বারবার একাধিকবার জিজ্ঞেস করছি যে এটা কেন করছেন আপনার মেয়ের সাথে। ধরেন আমার না বোনাবনি যদি না হয়, ঝগড়া গ্যাঞ্জাম হয়, তাহলে না আপনারা যেটা মন চায় সেটা করবেন। আপনার মেয়েকে তো আজ পর্যন্ত আমি না খায়ও রাখি নাই, বা কোনোদিন 2 বছর সংসারে ভাই একটা হাতও তুলি নাই কোনোদিন, যে একটা চর দিছি তাও না। আমার সংসারে রান্না বাড়াতে শুরু করে সব কিছু আমি করছি। আমাদের সংসারে ভাই এত শান্তি যেটা আমি আপনারা বইলে বুঝাইতে পারবো না। এই দেখেন আমার হাতটা পুড়ে গেছে, মানে তাকে রান্না করে সব সময় আমি তাকে হেল্প করতাম, সে আমাকে হেল্প করতো, এইভাবে মানে 2টা মানুষের সংসারে কতটুকু রান্না। তাহলে 18 দিন পরেই আমি কেন ডিভোর্স দিয়ে লাগছিল, 22 দিন পরে কেন ডিভোর্স দিয়ে লাগছিল? এটা কেন দিছে এটার কিছু ব্যাখ্যা আমার কাছে আছে। যেমন মানে তার মা এমন একটা পার্সন ভাই, মানে যেটা বলার বাইরে।
মানে আপনার পরকীয়া, এত পরকীয়ায় লিপ্ত তার আম্মা, যেটা মানে আমি আপনাকে ওর মা তো আপনার ডিভোর্স দেয় না, ডিভোর্স দিয়েছে আপনার বউ। হ্যাঁ হ্যাঁ, তো নিশ্চয়ই এটা তাদের কোনো ব্যাখ্যা থাকতে এটার হবে। কারণ হচ্ছে তার আম্মা মানে এই আমার ওয়াইফকে মানে হাজারো ছেলেকে দেখায় দেখায় তাদেরকে ভাঙায় ভাঙায় টাকা ও, বুঝতে পারছেন? তো এটার প্রুফ সহকারে আমার কাছে আছে। কিরকম প্রুফ হয়েছে? যেরকম এই যে দুঃসম্পর্কে মামা এর সাথে বিয়ে দিবে, এই কথাবার্তা বলে এই ছেলেকে মানে যখন যেটা দরকার প্রয়োজন সেটা তার কাছে আবদার করতো, তার সাথে বিয়ে দিবে এরকম লোভ লালসা দেখাইতো। যে শুধু একটা না, মানে তার একটা মানে মামা বলেন খালতো ভাই আছে একটা বিদেশে, তাকে মানে একাধিক ছেলে। এই কিছুদিন আগে মেবি কিছুদিন আগে আমার ওখান থেকে আসার সপ্তাহখানি পরে একটা সেনাবাহিনীকে মানে একেবারে মানে ওই যে তার যা মান সম্মান আছে এটা একবারে মাটিতে মিশাই দিছে। সেনাবাহিনীর সাথে বিয়ে দিবে, সেনাবাহিনী তো আর জানে না যে তার মেয়ের বিয়ে হয়েছে। আর এই ব্যাপারটা মানে আপনার আমার সাথে যে তার মেয়ের বিয়েটা হয়েছে এটা শুধু মনে করেন ওই তাদের বাসার আশপাশের কয়েকটা মানুষ, এখন হয়তো অনেকেই জানে, কিন্তু এই ব্যাপারটা এই যে 2 বছর সংসার বিয়ে এই যে বাচ্চা নষ্ট করা মানে আশপাশের কেউই জানতো না। আপনি আপনার শাশুড়িকে জিজ্ঞেস করছেন কখনো যে কেন এটা করলেন আম্মা? ভাই এইটা মনে করেন একাধিকবার, সে কি অ্যান্সার করছে? তার একটাই কথা, তোমার বাড়ি নেই ঘর নেই, তোমার সাথে আমি কেন রাখবো? তাই আমি কেন বিয়ে দিছিলেন? আমি তাকে একটা কথাই বলছি যে তাহলে আপনি যখন আমাকে বিয়েটা দিছেন তখন তো আপনি সব জেনে শুনে বিয়েটা দিছেন, তাহলে এখন কেন মনে হইতেছে আপনার মেয়েকে কি আমি মারধর করি, না করে রাখি? বলতেছে যে তোমার বাড়ি ঘর যেদিন হবে সেদিন যদি আমার মেয়ে মনে হয় যে তোমার সাথে দেওয়া উচিত আমি সেদিন দিব। তাই আমি বললাম যে আপনি মানে কি করতে চাচ্ছেন আমি এটাই মানে ভাইবা পারতেছি না। আপনি মানে বাধাও রাখতে চাচ্ছেন না, ছেড়েও দিতে চাচ্ছেন না, মানে কোনো শেষ একটা জিনিসের যে শেষ আছে এটা তো আপনি বলবেন যে হ্যাঁ তুমি আর কোনোদিন আমার মেয়ের আশপাশে থাইকো না, তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে সমাধান। কিন্তু আপনি তো এমন অপরাধ করে বসছেন যেটার অপরাধের কোনো ক্ষমা নেই। এটা নিয়ে যে আমি আপনার সামনে মানে থানায় মামলা আপনি কি ওই ডিভোর্সের কাগজটা পাইছেন? হ্যাঁ, এটা 2 বছরের পর পাইছি। 2 বছর পর 2 বছর আগের জিনিস পাইছেন? মানে ডিভোর্স হয়েছে তখন পাইনি। কি বাত! আপনি কোনো কিছুই টের পান নাই যে কেন মানে কি হইতেছে? আপনাকে যদি আমি মানে পুরোগুলো দেখাই তাহলে আপনি হয়তো কিছুটা জাজ করবেন। মানে আমাদের সংসার জীবনে ঝগড়া নাই, জ্ঞানজাম নাই। যদি মানে আছে না যে আমি একটা ছেলে মানুষ, আমি কোনো মেয়ের সাথে কথা বলছি মানে এইটা নিয়ে যে আমার ওয়াইফ আমার সাথে জ্ঞানজাম করবে এরকম কিছু না, কোনোদিনও না। 2 বছর সংসার জীবনে মানে এরকমও হয়নি। সে 2 বছর সংসার করছে। আপনার দেখেন আমি যদি দোকান করতাম কেমন 5টা থেকে রাতে 10টা, তো সারাটা দিন তার সাথে। এছাড়া মানে দোকান বাদ দিয়ে যতটুকু সময় দোকানে থাকতাম তারপরে সারাদিন সে আর আমি একসাথে, যেখানে যাইতাম, খাইতে যেতাম, ঘুরতে যেতাম, ফিরতে যেতাম আমার সাথে। আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কখনো? কোনো ঝগড়া গেঞ্জাম কিচ্ছু হয় নাই জীবনেও। 2 বছর সংসারে না তাকে আমি একটা চর দিছি কখনো। এই ডিভোর্সের পরে কি আপনার ওয়াইফ আপনার কাছে ফিরতে চাইছে কোনোদিন? হ্যাঁ, মানে এই ডিপোজের পরে হ্যাঁ এখনো যোগাযোগ করে। কি বলে? যে মানে আসবে বা এরকম কিছু এখনো বলে নাই, কিন্তু দেখা করো, তোমাকে দেখতে মন চায়, এরকম কথাবার্তা বলে। আপনি জিজ্ঞেস করেন নাই যে তুমি কেন এই কথা করলা, এরকম কাজ করলা? তারপরে আমার কাছে মানে মাঝে আমাকে ফোন দিছে, দেওয়ার পরে তার আম্মার সাথে আমাকে বলতেছে যে আম্মা ও তো একটা ছেলে মানুষ, ওর তো বাবা হওয়ার ইচ্ছা জাগে, এখন তুমি তার বাবা হওয়ার ইচ্ছাটা পূরণ করতেছো না। এখন আপনি আপনার বউকে জিজ্ঞেস করছেন যে তুমি তোমার মায়ের কথাই কেন আমাকে মানে ডিভোর্স তার দিলা? আম্মা এমন কিছু, আমি ওর মায়ের কথা জিজ্ঞেস করতেছি, আপনার বউ কি অ্যান্সার করছে? আমার বউ অ্যান্সার কি করবে ভাই, তার মার কাছে গেলে সে আর কিছু বোঝে না। মানে তার মানে আপনার বউ সংসার করতে চায় না আপনার সাথে ডিরেক্টলি? এইটা তো ভাই কোনো মানে একটা মানুষ যখন একটা মানুষের সাথে সংসার করবে না তখন তো সে ডাইরেক্টলি বলে দিবে, বা তার কাছে থাকবে না এরকম কিছু ডাইরেক্টলি বলবে না। কিন্তু এরকম কোনো কিছু না, সে যে আমার সাথে ঝগড়া করছে বা গ্যাঞ্জাম করছে বা সে আমার সংসার করবে না এরকম কোনো কথা কখনোই হয়নি। 2 বছরের ভিতরে এরকম কখনোই হয়নি। কিন্তু ইদানিং মানে তার মাথার ভিতরে মানে আছে না যে কিছু একটা ঘুরে, যেমন তার আম্মা এমন কোনো কিছু তাকে কইরা রাখছে যেটা মানে তার আম্মা ছাড়া সে এখন কিছু বোঝে না।
Anyway, আমি পুরো জিনিসটাতে কিছুই বুঝলাম না আসলে। লাস্টলি ভাই, যদি আপনার মনে হয় যে আপনার জীবন থেকে কেউ কিছু শিখতে পারে, কি বলেন তো? আমার জীবন থেকে একটাই শেখার আছে যে নিজের বুদ্ধি আর ফ্যামিলি ছাড়া কেউ একা একা কোনোদিনও যেন বিয়ে না করে, আর বিয়ে যদি করেও অন্তত মেয়ের ফ্যামিলি থেকে দূরে থাকার চেষ্টা করবে অন্তত। মানে Okay. মেয়ের ফ্যামিলির সাথে তার যোগাযোগ হবে, কথা হবে, হ্যাঁ ভালো মন্দ এতটুকু, কিন্তু এর থেকে বেশি গভীরে যদি কথাবার্তা বলে মনে হয় না সে সংসার আর টিকবে ভাই। কেননা যদি কোনো সংসারের মূল হোতা তার মা হয়, সংসারের সেই সংসার হয় না, মনে হয় না যে টেকানো সম্ভব। ওকে ভাই, আপনি যদি আপনার ওয়াইফকে কোনো কথা বলতে চান এই ক্যামেরায় বলেন। আমি এখনো বলি, আমার ওয়াইফ যদি এখনো আমার কাছে ফিরে আসে, পৃথিবীর কেউ নেই যে তাকে আটকে রাখবে। তার আম্মাও যদি সেখানে মানে পাহাড় হয়ে দাঁড়ায়, সেটাও আমার পক্ষে সম্ভব। সে পাহাড় ভেঙে আমার ওয়াইফকে আমি নিয়ে আসবো। আমার শুধু আপনাদের কাছে একটাই কথা, যে অন্তত যে সংসারের মূল হোতা তার মা হয়, সেই সংসার রাখার থেকে না রাখাই ভালো। আমি লামিয়াকে একটা কথাই বলতে চাই, জীবনে যদি আমি কোনো অন্যায় করে থাকি সেটার বিচার করার মতো মানুষ একটাই ছিল, সেটা হচ্ছে তুমি। আর তোমাকে যদি আমি কোনো ধরনের কোনো দিক থেকে কষ্ট দিয়ে থাকি, তো সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু তোমার আম্মা যে কাজটা আমার সাথে করছে, আমি চাই না যে আমার এই ভিডিওটা দেখা কেউ কোনোদিনও মানে কারো সাহস জাগে এরকম কাজ করার। ওকে।